হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএল এর কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে আল্টিমেটলি কিছুটা এগিয়ে থাকবে ফরচুন বরিশাল, কেননা তারা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, যেভাবে তারা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে, সেই জায়গা থেকে আল্টিমেটলি তাদের এগিয়ে থাকারই কথা। এছাড়াও তাদের পুরোপুরি যদি আমি টিমটার দিকে নজর দিই, টিমটা যথেষ্ট ব্যালেন্স। যদিও তারা একটা দুইটা প্লেয়ারকে নতুন আনতে চেয়েছে, শেষ পর্যন্ত পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। এবং তাদের জন্য একটা গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই আছে। গুড নিউজ হচ্ছে তারা কাইল ম্যায়ার্সকে সম্ভবত পাচ্ছে আবার, এবং তারা অ্যাডাম মিলনেকে খেলানোর কথা ছিল, তিনি সম্ভবত থাকছেন না, যেহেতু তার দল IR-T20-তে অলরেডি টপ 4-এ চলে এসেছে। সো তার আলটিমেটলি আসার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আমি যদি চিটাগং কিংসের কথা বলি, চিটাগং কিংসের দলটা মোটামুটি ব্যালেন্স, যদিও তারা আলটিমেটলি যে জায়গায় তারা প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে তাদের ষষ্ঠ বলার এবং 7 নম্বর ব্যাটসম্যান। এইখানে তাদের একটু প্রবলেম ফেস করার জায়গাটা, কেননা দেখেন তাদের প্লেইং 11 যদি দেখেন, তারা আলটিমেটলি 6 জন ব্যাটসম্যান, পিওর ব্যাটসম্যান নিয়ে খেলছে, কিন্তু 7 নাম্বার ব্যাটসম্যানটা যিনি হচ্ছে, তিনি আলটিমেটলি একজন ব্যাটসম্যান থাকছেন না। তাকে আপনি হয়তো বা দেখবেন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে দেখছেন যে অল্প ব্যাটিং পারছে এরকম, কারণ তাদের আলটিমেটলি ফিক্সড একজন পিওর অলরাউন্ডার সেটা নেই। সো এই জায়গা থেকে একটু চিরং পিছিয়ে আছে। তাদের আলটিমেটলি সেম প্রবলেমটা 6 নাম্বার বোলিংয়ের ক্ষেত্রেও, এবং তাদের 5 নাম্বার বোলিংটাও যে খুব স্ট্রং সেটাও বলা যায় না। এদিক থেকে তারা একটু পিছিয়ে থাকবে। এখন আপনি বলতেই পারেন শেষ ম্যাচ যেহেতু চিটং কিংস জিতেছে, তাদের চান্সটা কি বেশি কিনা। দেখেন শেষ ম্যাচে আলটিমেটলি ফরচুন বরিশাল একটু তাদের সাইড থেকে সিরিয়াসনেসটা কম ছিল, তারা একটু রিল্যাক্সে খেলছিল, যেটা আলটিমেটলি আপনি এই ম্যাচে পাবেন না। যেমন এখানে তারা তাইজুলের জায়গায় তানভীরকে অবভিয়াসলি খেলাবে। কাইল মায়ার্স যদি খেলতে পারে সেই জায়গায় তারা ইমরান জুনিয়রের জায়গায় কাইল মায়ার্সকে খেলাতে পারে, অথবা এই জায়গায় মোহাম্মদ আলী অথবা অ্যাডাম মিলনার যদি এক ম্যাচের জন্য আসে তাকে খেলাবে। সো দলটা এমনিতেই যথেষ্ট কম্বিনেশন ভালো, সেই জায়গায় যদি আলটিমেটলি আপনার কাইল মায়ার চলে আসে, কাইল মায়ার চলে আসলে সেই জায়গায় আপনার যেটা দেখা যাবে তাদের বোলিং ব্যাটিং দুইটাই বাড়ছে। সেখানে আপনি অবভিয়াসলি এটা বলার সুযোগ নেই দলটার কমতি কোথাও আছে, এটা আপনি খুব একটা দেখবেন না। আমি যদি একদম শুরু থেকে বিশ্লেষণ করি, দেখেন ওপেনিংয়ে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয় নামতেছে। আপনি এখানে বলতে পারেন তাওহিদ হৃদয় রান পাচ্ছে না, বা তামিম ইকবালও খুব একটা রান পাচ্ছে না রিসেন্ট টাইমে। বাট তামিম ইকবাল এমন টাইপের একজন ব্যাটসম্যান, তাকে আপনি সিলেবাসে বাইরে রাখতে পারবেন না। সে যদি পুরোটা সময় ক্রিজে থাকে, তার রান অবভিয়াসলি 50, 60, 70, 80, 100-ও চলে যেতে পারে। আবার সে যদি আউটও হয়ে যায়, সেই জায়গা থেকেও আপনি পরবর্তীতে আসতেছে ডেভিড মালান। ডেভিড মালান আমার কাছে মনে হয়েছে এই দলের সবথেকে, যদি আপনি বিধ্বংসী ব্যাটসম্যান বলেন বা খুব সলিড একজন ব্যাটসম্যান বলেন, আমি ডেভিড মালানকে এগিয়ে রাখবো। মালানের সাথে আপনার বিধ্বংসী ব্যাপারটা যায় না, কেন যায় না? কারণ হচ্ছে মালান কখনো আপনাকে T20 সুলভ ধুমধারাক্কা মায়ের ওইটা দিবে না, বা হার্ড হিটার যেটা সেটা না, কিন্তু তার ব্যাট থেকে রান আসে, কেননা তার প্লেসমেন্ট খুবই ভালো। সে যে শটটা খেলবে সেটা গ্যাপে খেলার চেষ্টা করে, এবং সে যেটা ওভার বাউন্ডারির জন্য মারে সেটাও ওভার বাউন্ডারি হয় টাইমিংয়ের কারণে। সো এই কারণে আলটিমেটলি তার হাতের টাইমিংটা খুবই ভালো, রেদার দেন তার মাসেল পাওয়ার। তার মাসেল পাওয়ার থেকেও তার ক্রিকেটীয় দিক থেকে যদি চিন্তা করি, প্লেসমেন্ট, গ্যাপ খেলা এবং টাইমিং মিলানো, এই দুইটা খুবই ভালো। সো এই জায়গা থেকে ডেভিড মালান যথেষ্ট একজন ভালো ব্যাটসম্যান। এরপরে আসতেছে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরকে নিয়েও আপনার কোনো ধরনের সন্দেহ থাকার কথা না। যদি কাইল মায়ার্স খেলে সেই জায়গায় আপনার কাইল মায়ার্সের ব্যাটিং নিয়েও যথেষ্ট সন্দেহ থাকার কারোই কথা না, কারণ হচ্ছে কাইল মায়ার্স যথেষ্ট ভালো ব্যাটসম্যান। সো এই জায়গা থেকে ওদের ব্যাটসম্যানের অভাব নেই। মোহাম্মদ নবী যদিও এখন বয়সটা পড়তির দিকে, খুব একটা রান করতে পারছেন না, বাট তিনিও যথেষ্ট সলিড একজন ব্যাটসম্যান। অ্যান্ড লাস্ট ম্যাচে জেমস ফুলারও টুকটাক রান করেছে। সো আলটিমেটলি তাদের সবাই মোটামুটি রান করতে পারে। ব্যাটিংয়ে যেরকম তাদের হচ্ছে 7 থেকে 8 নাম্বার পর্যন্ত অপশন আছে, বলিংও আলটিমেটলি তাদের 7 নাম্বার পর্যন্ত বোলিং অপশনটা অ্যাভেলেবেল। সো এই জায়গা থেকে 7 নাম্বার, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ বল করলে 8 নাম্বার বোলিং অপশনটা অ্যাভেলেবেল থাকছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় ফরচুন বরিশালকে কমতি দেখার কোনো সুযোগ নেই। এখন আমি যদি এই ম্যাচের আলটিমেটলি প্লেয়ারের দিকে নজর দিতে বলি, চিটং কিংসের বাধার জায়গাটা হচ্ছে ফরচুন বরিশালের টার্গেট রাখতে হবে চিটং কিংসের গ্রাহাম ক্লার্ক এবং হায়দার আলী, এই দুইজনকে যদি আটকাতে পারে তাহলে চিটং কিংসের রানটা খুব একটা বাড়বে না। অনেকে পারভেজ হোসেন ইমনের কথা বলবে, বাট ইমন এমন একজন ব্যাটসম্যান, সে আপনাকে চান্স দিবে, ইমন ক্যাচ দিবে, ইমন
একটা সময় যে আপনাকে চান্স দিবে বা ইমন একা আপনাকে পুরো দলের রানটা করে দিতে পারবে না। তার একটা লিমিটেশন আছে। সো সেই জায়গা থেকে আপনার নজরটা থাকতে হবে গ্রাহাম ক্লার্ক এবং হায়দার আলীর উপরে। এটা তো গেল ব্যাটিংয়ে এবং বোলিংয়ের কথা যদি বলি, বোলিংয়ে আল্টিমেটলি আমার কাছে মনে হয় আলিস আল ইসলাম তার বোলিংটা দেখে শুনে খেলতে হবে এবং বিনুরা ফার্নান্দো। এই দুইজনের বলে যদি ভালো রান আনতে পারে সেই জায়গা থেকে বরিশালের খুব একটা কষ্ট হওয়ার কথা না ম্যাচটা জিততে বা ফাইনালে খেলতে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় এই ম্যাচটা যদি ক্যালকুলেটিভভাবে খেলতে পারে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, অবভিয়াসলি ফরচুন বরিশালে জিতবে। প্রেডিকশনও আমি আলটিমেটলি ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো। আপনার মতে এই ম্যাচে কারা জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।